গুড মর্নিং স্টুডেন্ট। আজকে তোমাদের তেজস্ক্রিয়তা পড়াবো। চ্যাপ্টারের নাম অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তা নয়, চ্যাপ্টারের নাম পরমাণুর নিউক্লিয়াস। কিন্তু প্রথম দিকে যে পড়াটা আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা, মানে আজকে পুরো ক্লাসটা তেজস্ক্রিয়তার উপরই হবে। এবং পরের ক্লাসে আমরা নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, বন্ধন শক্তি এগুলো পড়ব। পরের ক্লাসে এটা থিওরিটা হয়ে যাবে। এই ক্লাসে আমরা তেজস্ক্রিয়তা ভালো করে পড়ে নেব। তো পড়ছি, চ্যাপ্টারের নাম তো বললাম পরমাণুর নিউক্লিয়াস। যে টপিকের নাম, চ্যাপ্টারের মধ্যে যে টপিকের নাম হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কী আগে জেনে নেব। তেজস্ক্রিয়তা হচ্ছে একটা ঘটনা বা একটা ধর্ম। সব পদার্থের মধ্যে থাকে না, কিছু কিছু পদার্থের মধ্যে থাকে। কেমন পদার্থ, কেমন মৌল না, উচ্চ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট মৌল। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার ভর সংখ্যা কোনটা? হয়তো অনেকের মনে আছে, অনেকের মনে নেই। ভর সংখ্যা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন আর প্রোটন, এবং নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষ উপকক্ষপথে ইলেকট্রনগুলি, এক বা একাধিক ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। তো যে প্রোটন বললাম আর নিউট্রন বললাম, কোথায় থাকে বললাম না, প্রোটন ও নিউট্রন থাকে নিউক্লিয়াসে। সেই টোটাল নিউট্রন প্লাস প্রোটন, এই যে টোটাল নাম্বারটাকে বলা হয় ভর সংখ্যা। আর শুধু প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা পরমাণুর ক্রমাঙ্ক। আমি আবার রিপিট করছি, নিউট্রন প্লাস প্রোটন এটাকে বলা হয় ভর সংখ্যা, আর শুধুমাত্র প্রোটনকে বলা হয় পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তো আমি এখানে কী লিখেছি না, উচ্চ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট যে সকল মৌল, সেই সকল মৌল কী করে, সকল কন্ডিশনে, ইন অল কন্ডিশান, তারা স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে মানে আপনা থেকেই বিভিন্ন ধরনের রশ্মি, বিভিন্ন ধরনের অদৃশ্য হবে, এখানে একটা অদৃশ্য রশ্মি বিকিরণ করে এবং এর ফলে নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়। যে মৌল ছিল বিকিরণ করতে করতে অন্য মৌলের পরমাণুতে পরিণত হয়। এই যে ধর্ম বা এই যে ঘটনা সকলের ক্ষেত্রে ঘটে না, কেবলমাত্র উচ্চ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে ঘটে। সেই ধর্মকে বলা হয় তেজস্ক্রিয়তা। এটা একটা ঘটনা, এই ঘটনা বা এই ধর্মকে বলা হয় তেজস্ক্রিয়তা। তাই তেজস্ক্রিয়তা কি জানা গেল আশা করি, যে কিছু উচ্চ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট মৌল থেকে অটোমেটিক আপনা আপনি স্পন্টেনিয়াসলি বিভিন্ন অদৃশ্য রশ্মি বের হয় এবং তারপরে নতুন একটা মৌলের সৃষ্টি হয়। তো এটাকে বলে তেজস্ক্রিয়তা। এবার তোমরা মনে ভাবছো, স্যার কারুর ভর সংখ্যা 200, এটা উচ্চ পারমাণবিক ভর সংখ্যা, নাকি কারুর ভর সংখ্যা 80, এটা উচ্চ পারমাণবিক ভর সংখ্যা, কারুর আবার 300। তো এই তিনজনের মধ্যে কোনটা উচ্চ? একটা তো কিছুটা তো লিমিট থাকবে, যে তার উপরে গেলে উচ্চ হবে। সেটা হচ্ছে, একটু লক্ষ্য রাখো, 206। তো মনে রাখতে হবে, যাদের ভর সংখ্যা 206 তার বেশি, মানে এখানে আমি উচ্চ পারমাণবিক সংখ্যা বলতে চাইছি যারা 206-এর বেশি, যাদের ভর সংখ্যা 206-এর বেশি, তারা হচ্ছে, তাদের কথা আমি বলছি, তারা এই জিনিসটা তাদের মধ্যে ঘটে। তো এইটা হলো তেজস্ক্রিয়তা। এই যে ঘটনা বা এই যে ধর্ম, প্রথম বিজ্ঞানী হেনরি বেকারেল এটা লক্ষ্য করেছিলেন। এটা প্রথম লক্ষ্য করেছিলেন, তাই ওনাকেই বলা হয় তেজস্ক্রিয়তার আবিষ্কর্তা। আচ্ছা, এবার তেজস্ক্রিয় যে মৌলগুলো হয়, মানে যাদের ভর সংখ্যা অনেক উচ্চ হয়, 206-এর বেশি হয়,
তারা কারা? তারা হচ্ছে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম। খুব ফেমাস, এগুলো খুব কাজে লাগে, খুব ইউজফুল। এছাড়াও এই ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম এরা খুব ইউজফুল এই 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 তিনজন। এছাড়াও আরও অনেকেই আছে, তারা তেজস্ক্রিয়তা দেখায়, তেজস্ক্রিয় ধর্ম তাদের মধ্যে আছে। তারা হচ্ছে পর্যায় সারণীতে 84 নম্বর পারমাণবিক ক্রমাঙ্ক। 84 নম্বরে কে আছে না পোলোনিয়াম আছে। 84 নম্বর থেকে 92 নম্বর অবধি মানে ইউরেনিয়াম অবধি, 92 মানে ইউরেনিয়াম আর 84 মানে পোলোনিয়াম থেকে শুরু করে ইউরেনিয়াম অবধি যে সকল মৌলগুলো আছে এরা তেজস্ক্রিয় মৌল। এটা তেজস্ক্রিয়তা দেখায়, এদের মধ্যে তেজস্ক্রিয় ধর্ম পাওয়া যায়। তাহলে আবিষ্কর্তা হলো তেজস্ক্রিয়তা, কারা তেজস্ক্রিয় মৌল, কাদের মধ্যে তেজস্ক্রিয়তার নিদর্শন পাওয়া যায়, তাদের নাম জানা গেল। তেজস্ক্রিয়তা কী জানা গেল, তেজস্ক্রিয়তা হলে কি হয় সেটাও জানা গেল। না তেজস্ক্রিয়তা হলে তোমার নতুন মৌল তো সৃষ্টি হবে, আর সৃষ্টি হওয়ার আগে কি হবে না বিভিন্ন রকমের রশ্মি, অদৃশ্য রশ্মি নির্গত হয় এবং তার ফলে নতুন একটা মৌলের সৃষ্টি হয়, নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়। এটা তেজস্ক্রিয়তা ঘটনাটা হলো। এবার বুঝবো তেজস্ক্রিয়তা কেন হয়, তেজস্ক্রিয়তা এই ধর্ম বা এই ঘটনাটা ঘটার এই ধর্ম অন্যদের মধ্যে নেই কেন, কিছু উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌলের মধ্যে কেন থাকে, সেই কারণটা বুঝবো। কারণটা এবার আমরা অনুধাবন করব। কারণটা কি না, কারণ হচ্ছে যেসব মৌলের নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটনের সংখ্যার অনুপাত, দেখো মন দিয়ে শোনো, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউট্রন থাকে আর প্রোটন থাকে, মনে আছে নিশ্চয়ই। আর নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। এখানে ইলেকট্রন খুব একটা আসবে না। তো নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন আর থাকে প্রোটন। এই নিউট্রন আর প্রোটনের অনুপাত যদি 3:2 চেয়ে বেশি হয়, 3:2 বা 1.5, নিউট্রন ইস টু প্রোটন, নিউট্রনের সংখ্যা ইস টু প্রোটনের সংখ্যা, এই অনুপাতটা যদি 3:2 বা 1.5 এর বেশি হয়, তাহলে সেই সকল মৌলগুলো আনস্টেবল বা অস্থায়ী হয়ে পড়ে। তখন তারা স্থায়ী হওয়ার জন্য তারা বিভিন্ন রকমের রশ্মি নির্গত করে, যারই নাম তেজস্ক্রিয়তা। বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে, তারই নাম তেজস্ক্রিয়তা। এবং এটা বিকিরণ করতে নতুন মৌল তৈরি করে, আবার বিকিরণ করে, আবার নতুন মৌল তৈরি করে, যতক্ষণ না এই নিউট্রন আর এই প্রোটনের সংখ্যার অনুপাত 1.5-এ এসে পৌঁছায়। কারণ 1.5-এর যদি বেশি হয় তাহলে তারা তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা ঘটনা ঘটাবে, আর নতুন মৌল সৃষ্টি করবে। এরকম হতে কখন এই ঘটনা থামবে, এই ঘটনা একটা টাইম থামবে, এই বিকিরণ একটা টাইম থেমে যাবে। কখন না যখন ওরা বিকিরণ করতে এই নিউট্রন ও প্রোটনের সংখ্যা চেঞ্জ হবে, মানে কমতে এই অনুপাতটা একটা টাইম 1.51, এটা অ্যাকচুয়ালি 1.51 হবে, 1.51-এ এসে পৌঁছাবে। তখন আর এরা তেজস্ক্রিয় বিকিরণ ঘটাবে না, মানে তেজস্ক্রিয়তা আর দেখাবে না। তো নিশ্চয়ই তোমাদের এবার জানতে ইচ্ছা করছে যে সেটা কোন মৌল। মানে ধরো ছিল ইউরেনিয়াম বিকিরণ করে একটা অন্য মৌলে পরিণত হলো, ফের বিকিরণ করলো আর একটা অন্য মৌলে পরিণত হলো, ফের বিকিরণ করলো। এরকম করতে এমন একটা মৌলে এসে দাঁড়াবে যে সেই সময় এই নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যার অনুপাত 1.51 বা 3:2-এর কাছে চলে যাবে, 3:2-এর কাছে চলে যাবে, বা 3:2 হয়ে যাবে, বা 1.51, অ্যাকচুয়ালি 1.51 হয়ে যাবে। আর সেই মৌলটা হচ্ছে লেড বা সীসা। বাংলায় বলা হয় সীসা, ইংলিশে বলা হয় লেড। সেই মৌলটা হচ্ছে লেড। সেই মৌলটা কোনটা? সেই মৌলটা হচ্ছে লেড। এই লেডের ভর সংখ্যা 206
এবং পারমাণবিক ক্রমাঙ্ক 82 মনে রেখো। এই লেডের ভর সংখ্যা 206 এবং পারমাণবিক সংখ্যা 82 মনে রেখো। এবং এটা একটা স্থায়ী মৌল, মানে ইউরেনিয়াম থেকে বিকিরণ করতে করতে এবং ক্রমশ কমবে, এই সংখ্যাগুলো ক্রমশ কমবে, এই অনুপাতটা 1.6, 1.7, 2 এরকম থাকবে, কমতে কমতে 1.51 এসে পৌঁছাবে। যেই 1.51 এসে পৌঁছাবে সেটা হবে লেড। সেই সময় ভর সংখ্যা হবে 206 আর সেই সময় পারমাণবিক ক্রমাঙ্ক হবে 82। মনে রাখবে 206 এবং পারমাণবিক ক্রমাঙ্ক 82, এটা লেড, এটা একটা স্থায়ী মৌল। এইখান থেকে একটা ছোট্ট প্রশ্ন হয় যে তেজস্ক্রিয় মৌলের খনিতে প্রচুর পরিমাণে লেড পাওয়া যায়। তেজস্ক্রিয় মৌলের যে খনিতে, যেখানে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায়, ইউরেনিয়াম খনি যেখানে আছে, যেখানে রেডিয়াম, থোরিয়াম, ভারতবর্ষে প্রচুর থোরিয়াম পাওয়া যায়। তোমরা জানো কি জানি না, ভারতবর্ষে প্রচুর থোরিয়াম পাওয়া যায়। ঠিক আছে, ভারতবর্ষে প্রচুর পরিমাণে থোরিয়াম পাওয়া যায় ভারতবর্ষে। এই ইউরেনিয়াম, রেডিয়াম আর থোরিয়ামের মধ্যে ভারতবর্ষে প্রচুর থোরিয়াম পাওয়া যায়। যাই হোক, যে কোনো তেজস্ক্রিয় মৌলের খনিতে প্রচুর মাত্রায় লেড পাওয়া যায়, তার কারণ হচ্ছে এটা। কারণ তেজস্ক্রিয় মৌলগুলি বিকিরণ করতে 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 একটা টাইম লেডে এসে পৌঁছাবে, তারপরে আর স্থায়ী হয়ে যায়, আর বিকিরণ করে না। তাহলে প্রথমে থাকে অস্থায়ী, সেখান থেকে হয় স্থায়ী। বুঝতে পেরেছো আশা করি, তেজস্ক্রিয়তার কারণ বুঝতে পেরেছো। তেজস্ক্রিয়তা ঘটতে ঘটতে কখন তেজস্ক্রিয়তা আর দেখাবে না সেটাও জানতে পেরেছো। কেন জানতে পেরেছো যে এইটা হয়ে গেলে আনস্টেবল হয়ে পড়ে, আনস্টেবল হওয়ার অস্থায়ী হয়ে পড়ে, ওটা স্টেবল থাকে না। তো স্টেবিলিটি লাভ করার জন্য বিকিরণগুলো ঘটায়। ঠিক আছে, এবার জানবো বিকিরণে কী কী বিকিরণটা করা হয়। বললাম তো বিভিন্ন, এই যে লেখা আছে বিভিন্ন রশ্মি, সেই বিভিন্ন রশ্মি সম্বন্ধে পরিচিত হব এবার। তো সেই বিভিন্ন রশ্মিগুলো কী কী? একটা রশ্মির নাম আলফা, একটা রশ্মির নাম বিটা, একটা রশ্মির নাম গামা। আলফা, বিটা, গামা এই 3 ধরনের রশ্মি নির্গত করে। আলফা সম্বন্ধে পরে পড়ছি ভালোভাবে, বিটা সম্বন্ধে, গামা সম্বন্ধে পরে ভালো করে পড়া হবে। আগে এই তেজস্ক্রিয় তার বৈশিষ্ট্য পড়ে নিই, তেজস্ক্রিয়তার হলে কী কী হতে পারে সেগুলো পড়ে নিই। না, ফার্স্ট তেজস্ক্রিয়তা যদি কেউ হয়, যদি কোনো বস্তু তেজস্ক্রিয় মৌল হয়, তাহলে সে আলফা, বিটা, গামা ইত্যাদি রশ্মি নির্গত করবে, 1 নম্বর কথা। 3টেই নির্গত করতে হবে এমন কোনো কথা নেই। হয়তো একটু বেশি আলফা নির্গত করলো, হয়তো বিটা একটু কম নির্গত করলো, গামা একটু বেশি নির্গত করলো, এরকমটাও হতে পারে। 3টে ইকুয়ালি বেরোবে এমনটা নয়। মনে রাখবে এই মৌলগুলো তার অস্থায়ী অবস্থাকে স্টেবল করার জন্য বিকিরণটা করছে। তাই আলফা বের করলে স্টেবল হবে, মানে এই 206 এসে পৌঁছাতে হবে আর 82তে এসে পৌঁছাতে হবে। তাহলে আলফা বেশি নির্গত করলে সেটা সম্ভব, নাকি আলফা একটু বেশি, বিটা একটু কম, বা বিটা একদমই না, গামা খুব বেশি, কোনটা করলে মৌলটা এই 206 ভর সংখ্যা এবং 82 ক্রমাঙ্ক লাভ করবে সেটার উপর ডিপেন্ড করবে কটা আলফা বেরোবে, কটা বিটা বেরোবে, কটা গামা বেরোবে। ঠিক আছে, তার উপর ডিপেন্ড করবে। তো সমান সমান বের করবে এমন কথা আমি বলছি না, তবে আলফা, বিটা, গামা এই 3 ধরনের বের করে। হয়তো এমন দেখা গেল যে বিটা হয়তো পড়ানোর জন্য বলছি, হয়তো এমনও হতে পারে যে বিটা একটাও বের করলো না, কিংবা সমস্ত কটা সমান সমান বের করলো, এমনটাও হতে পারে। তাহলে আলফা, বিটা, গামা 3 রকমের রশ্মি বেরোয়, এটা সত্য কথা। এখানে ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, এই তেজস্ক্রিয় রশ্মি যখন কোনো গ্যাসের মধ্যে দিয়ে পাস করে, গ্যাসকে আয়নিত করে। আয়নিত করার অর্থ কি? প্লাস মাইনাসে ভেঙে দেয়, গ্যাসটাকে প্লাস মাইনাসে ভেঙে দেয়। আমরা সাধারণত শিখেছি যে জলীয় দ্রবণে কোনো কিছু প্লাস এবং মাইনাস, ক্যাটায়ন ও অ্যানায়নে বিশিষ্ট হয়। জলীয় দ্রবণে হয় আমরা শিখেছি। কঠিন পদার্থ প্লাস মাইনাসে থাকে এরকমটা আমরা শিখিনি। কোনো গ্যাসও যে প্লাসে এবং মাইনাসে ভেঙে থাকে এটাও আমরা শিখিনি। শুধুমাত্র শিখেছি যে জলীয় দ্রবণে বিভিন্ন পদার্থ, বিভিন্ন লবণ প্লাস মাইনাসে ভেঙে যায়, এটা আমরা অনেক এক্সাম্পল আছে, এরকম অনেক শিখেছি আমরা। অ্যাসিড ভেঙে যায়, মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো জলীয় দ্রবণে প্লাসে এবং মাইনাস আয়নে ভেঙে যায় আমরা শিখেছি, ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যায় আমরা শিখেছি। কিন্তু গ্যাস এর মধ্য দিয়ে যদি এই তেজস্ক্রিয় রশ্মিগুলো বিকিরণ যায় যদি, তখন গ্যাসগুলোও প্লাস মাইনাসে ভেঙে যায়, গ্যাসটাও প্লাসে এবং মাইনাসে বিশ্লিষ্ট হয়ে যাবে। এটাকে বলা হয় আয়নিত হওয়া। তাহলে এই রশ্মিগুলো গ্যাসকে আয়নিত করতে পারে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি,
ফটোগ্রাফিক প্লেট। এখন তোমরা ফটোগ্রাফিক প্লেট দেখেছো কি আমি জানি না। ফটোগ্রাফিক প্লেট হচ্ছে হ্যাঁ এক্স রে প্লেট বলতে পারো। এক্স রে প্লেট ফটোগ্রাফিক প্লেট। এক্স রে করলে যে প্লেট দেয় বা আলট্রাসোনোগ্রাফি করলে যে প্লেট দেয় সেগুলোকে বলে ফটোগ্রাফিক প্লেট। তো যদি তেজস্ক্রিয় মৌল ওই ফটোগ্রাফিক প্লেটের উপর দিয়ে যায় তো ফটোগ্রাফিক প্লেটের যেখান দিয়ে যাবে সেখানে স্পট সৃষ্টি করে, দাগ সৃষ্টি করে। তো সেই জন্য বলা হচ্ছে ফটোগ্রাফিক প্লেটের ওপর প্রভাব ফেলে। 4 নম্বর পয়েন্ট আমি কী রেখেছি, 4 নম্বর পয়েন্ট আমি রেখেছি বাহ্যিক চাপ, মানে বাইরে থেকে চাপ প্রয়োগের দ্বারা, তাপমাত্রা প্রয়োগের দ্বারা, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বা কোনো রাসায়নিক বিক্রিয়ার দ্বারা এই তেজস্ক্রিয় বিকিরণকে আটকানো যায় না, প্রভাবিত কম বেশি করা যায় না। এই আলফা বিটা গামা সবসময় স্পন্টেনিয়াসলি মানে কি স্বতঃস্ফূর্তভাবে, মানে অটোমেটিক্যালি বেরোতে থাকবে। কতক্ষণ এই বেরোতে থাকবে? যতক্ষণ না ওরা লেডে গিয়ে পৌঁছায়। এরা নিজেদেরকে কমাতে থাকে, প্রোটনের সংখ্যা আর নিউট্রনের সঙ্গে কমাতে থাকে, কমাতে একটা টাইম গিয়ে লেডে গিয়ে পৌঁছাবে, তখন পুরোটা বন্ধ হয়ে যাবে। তো বাইরের কোনো কিছু দ্বারা প্রভাবিত করা যায় না। তো এই 4 নম্বর পয়েন্ট দিয়ে একটা প্রশ্ন হয় যে নিউক্লিয় বা তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। এই একটা প্রশ্ন হয় যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। তো তখন এই পয়েন্টগুলোর উপর জোর দিয়ে বলতে হবে যে তেজস্ক্রিয়তা অন্য কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না। যতক্ষণ না নিউক্লিয়াসের ভিতরের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি এই ঘটনা ঘটতে থাকবে, বাইরের কোনো কিছু দ্বারা প্রভাবিত করা যায় না। সেই কারণে তেজস্ক্রিয়তা কেবলমাত্র একটা নিউক্লিয় ঘটনা। এইটা একটা প্রশ্ন হয়। আচ্ছা, এবার বিভিন্ন মৌল আছে, কেউ ইউরেনিয়াম, কোনো মৌলের নাম থোরিয়াম, কোনো মৌলের নাম রেডিয়াম, কোনো মৌলের নাম পোলোনিয়াম। তো বিভিন্ন মৌল, এটা সবাই তেজস্ক্রিয় মৌল, কিন্তু এদের তেজস্ক্রিয়তার মাত্রা বিভিন্ন নয়। এখন তেজস্ক্রিয়তার মাত্রা কোন জিনিসটা না, ধরো প্রতি এক সেকেন্ডে ধরো কিছু নিউক্লিয়াস বিঘটিত হচ্ছে। বিঘটিত হওয়া মানে কি, নিউক্লিয়াসটা পুরোপুরি হালকা হয়ে যাচ্ছে। বিঘটিত হওয়া মানে এই আলফা বিটা বের করে পুরো নিউক্লিয়াসটা হালকা হয়ে যাচ্ছে। ধরো প্রতি সেকেন্ডে কিছু নিউক্লিয়াস হালকা হয়, তো প্রতি সেকেন্ডে যতগুলো নিউক্লিয়াস বিঘটিত হবে, মানে নিউক্লিয়াসটা পুরোপুরি হালকা হয়ে যাবে, নিউক্লিয়াসের সংখ্যা কমে যাবে, সেই সংখ্যাকে বলা হয় ওই মৌলের তেজস্ক্রিয়তা। কোনো মৌল ও তেজস্ক্রিয় সক্রিয়তা, অ্যাক্টিভিটি বলা হয়, রেডিও অ্যাক্টিভিটি বলা হয়। ঠিক আছে, তো রেডিও অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভনেস কোনটা? রেডিও অ্যাক্টিভিটি বা রেডিও অ্যাক্টিভনেস কোন মৌল বেশি অ্যাক্টিভ না, যে মৌল 1 সেকেন্ডে যত বেশি নিউক্লিয়াসকে বিঘটিত করতে পারে। বিঘটিত করা মানে অ্যাকচুয়ালি ডিক্রিজ করা, সংখ্যা কমিয়ে আনা। আলফা বিটা গামা বেরোলে অটোমেটিক নিউক্লিয়াসের পরিমাণটা কমতে থাকে, নাম্বার অফ নিউট্রনস, নাম্বার অফ প্রোটনস সমস্ত কমতে থাকবে, নিউক্লিয়াসের পরিমাণটা কমতে থাকে। তো সেটাই বলছি যে প্রতি সেকেন্ডে যতগুলো নিউক্লিয়াস বিঘটিত হয়, সেই যার যত বেশি হবে, এবার যার যত বেশি হবে সে তত বেশি অ্যাক্টিভ। তো এটাকে বলা হয় তেজস্ক্রিয় সক্রিয়তা। এখন তেজস্ক্রিয় সক্রিয়তাকে সংক্ষেপে তেজস্ক্রিয়তা বলা হয়। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে তেজস্ক্রিয়তার একক লেখো। আবার এই একই প্রশ্ন বলা হয় তেজস্ক্রিয় সক্রিয়তার একক লেখো, দুটো মানে একই। তেজস্ক্রিয়তার এককও বেকারেল হবে এসআই পদ্ধতিতে, আর সিজিএসেও হবে, সিজিএসে হয় না এগুলো এসআইতে অনলি হয়। এসআইতে হবে বেকারেল তেজস্ক্রিয়তার একক। আবার এই প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে তেজস্ক্রিয় সক্রিয়তার একক, সেটাও হবে বেকারেল। আচ্ছা, একটা পুরনো একক আছে, সেটা হচ্ছে কুড়ি। কহস্যু রহস্য 20, কিন্তু তার সিম্বলটা হচ্ছে সিআই। এই 20ও তেজস্ক্রিয়তার পুরনো একক। 20 কি, আবারও বলছি, 20 কি না, 20 হচ্ছে তেজস্ক্রিয়তার পুরনো একক, আর বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক। এটা খুব ভালো করে মুখস্থ রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট একটা পড়া না। 120 সমান কত বেকারেল, 120 সমান কত বেকারেল না, 120 সমান এত বেকারেল। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে 120 সমান এত বেকারেল, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমরা কি বললাম, তেজস্ক্রিয়তার একক বা তেজস্ক্রিয় সক্রিয়তার একক পড়লাম। ঠিক আছে, এবার আমরা আলফা বিটা গামা সম্বন্ধে জানলেই আমাদের আজকের ক্লাসটা মোটামুটি হয়ে যাবে, আজকে যা টপিক রেখেছি আমি।
দেখো আমরা এবার আলফা বিটা গামা সম্বন্ধে পড়ব। আগে আলফা কি, বিটা কি, গামা কি। আলফা অ্যাকচুয়ালি ধনাত্মক আধানযুক্ত কণা, ধনাত্মক আধানযুক্ত একটা কণার স্রোত। বিটা কি, বিটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত একটা কণার স্রোত। গামা কি, গামা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কোনো কণার স্রোত না, এটা কোনো কণা না। এটা প্রশ্ন আসতে পারে আলফা বিটা গামা এদের মধ্যে কোনটি কণা নয়, না সেটা হচ্ছে গামা কোনো কণা নয়। আলফাও একটা কণা, সেটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত। বিটাও একটা কণা, ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত। আর গামাও একটা কণা। এবার কোন কণা, না আলফা হচ্ছে হিলিয়াম কণা বা হিলিয়াম নিউক্লিয়াস, বিটা হচ্ছে ইলেকট্রন, বিটা হচ্ছে ইলেকট্রন। আর এটা তো কোনো কণা নয়, আমি আগেই বলেছি এটা তড়িৎচুম্বক তরঙ্গ। এটা এক ধরনের তরঙ্গ, অনেক রকম তরঙ্গ হয় জানো তো তোমরা, রেডিও তরঙ্গ তোমরা আলোতে পড়েছো তো, গামা তরঙ্গ, অতিবেগুনি রশ্মি সে একটা তরঙ্গ, ইনফ্রারেড মানে হচ্ছে অবলোহিত সেটাও তরঙ্গ, এরকম অনেক তরঙ্গ আছে। তো এইটাও গামাও একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা কোনো কণা নয়। কিন্তু বিটা একটা কণা, নেগেটিভ কণা, এবং সেটা কি না ইলেকট্রন কণা। এটা পজিটিভ কণা, এটা কি না হিলিয়াম কণা। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে যে স্যার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ছিল, নিউট্রন ছিল, সেই প্রোটন নিউট্রনের সংখ্যার যে অনুপাত, নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1.5-এর বেশি ছিল, তাই সেই নিউক্লিয়াসটা ছিল আনস্টেবল। নিউক্লিয়াসটা স্টেবিলিটি লাভ করার জন্য আলফা বিটা গামা বের করছে স্টেবল হওয়ার জন্য। কিন্তু স্যার এখন নিউক্লিয়াসের মধ্যে কোথা থেকে ইলেকট্রন এলো? আরও বেশি অবাক করা বিষয় যে নিউক্লিয়াসের মধ্যে কোথা থেকে হিলিয়াম এলো। না সত্যি কথা বলতে নিউক্লিয়াসের মধ্যে হিলিয়াম থাকে না, নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনও থাকে না। এটা একটু উঁচু ক্লাসে পড়া হবে, আমি খুব অল্প করে সংক্ষেপে বলবো, পুরোটা বলবো না, এই ক্লাসে বললে তোমরা নিতে পারবে না, বুঝতে পারবে না। না ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে হিলিয়াম বের হয় না, যেটা বের হয় তার ভর সংখ্যা এবং তার পারমাণবিক ক্রমাঙ্ক হিলিয়ামের সঙ্গে সমান, তাই আমরা হিলিয়ামের সঙ্গে কম্পেয়ার করে হিলিয়াম বলি। কারণ নিউক্লিয়াসের মধ্যে হিলিয়াম থাকে না, তোমরা খুব ভালো করে জানো। ঠিক একই যুক্তি যে বিটা বের হয়, নিউক্লিয়াসের মধ্যে থেকে ইলেকট্রন বের হয় না, নিউক্লিয়াসের মধ্যে থেকে যেটা বের হচ্ছে তার সঙ্গে আমরা ইলেকট্রনের কম্প্যারিজন করতে পারি। কারণ ইলেকট্রনের ভর সংখ্যা হয় 0 আর ইলেকট্রনের পারমাণবিক ক্রমাঙ্ক হয় -1। এটা একটু মুখস্থ রেখো, এটা তোমরা ফার্স্ট টাইম দেখছো যে ইলেকট্রনেরও ভর সংখ্যা হয়। তাই ইলেকট্রনকে লেখার সিম্বল এরকম, ইলেকট্রনের ভর সংখ্যা 0 হয়, শুধুমাত্র একটা ইলেকট্রনের ভর সংখ্যা 0 হয়, আর ইলেকট্রনের পারমাণবিক ক্রমাঙ্ক -1 হয়। এটা মনে রাখতে হবে। ইলেকট্রনেরও হয়, আর তোমরা এতদিন নিউক্লিয়াসের পড়তে, কিন্তু ইলেকট্রনেরও হয়, এটা তার লেখার সিস্টেম, এটা লেখার সিস্টেম। ওপরেরটায় ভর সংখ্যা, নিচেরটায় ক্রমাঙ্ক। যাই হোক, তো নিউক্লিয়াসের মধ্যে আদৌ ইলেকট্রন নেই, কিন্তু যে কণাটা নির্গত হয় সেই কণাটার সঙ্গে সেই কণাটার সঙ্গে ইলেকট্রনের কম্পেয়ার করতে হবে। সরি আমি একটু আগে কী বলেছিলাম, মনে হয় ভুল বলেছিলাম, আমি আবার ঠিক করে বলছি। নিউক্লিয়াসের মধ্যে কোনো ইলেকট্রন নেই, কিন্তু যে কণাটা নির্গত হচ্ছে তার সঙ্গে ইলেকট্রনের কম্পারিজন হয়, তাই আমরা বলি যে ইলেকট্রন নির্গত হচ্ছে। সিমিলারলি হিলিয়াম নির্গত হচ্ছে আলফার বেলা বলি। তাহলে এটা আলফা বেরোচ্ছে, এটা ইলেকট্রন বেরোচ্ছে, এটা কোনো কণা বেরোচ্ছে না, তরঙ্গ বেরোচ্ছে। তোমরা আপাতত বেশি না, মানে যদি অসুবিধা হয়ে যায় তো একটু মুখস্থ মতো করো, যে জিনিস টপিকগুলো মুখস্থ করো, যে হিলিয়াম বেরোয়, ইলেকট্রন বেরোয়, কোনো কণা বেরোয় না, তরঙ্গ বেরোয়। এখন হিলিয়ামের কি হয় তোমরা হিলিয়াম জানো? হিলিয়াম কি? হিলিয়াম হচ্ছে এখানে 4 এখানে 2, মানে হিলিয়ামের ভর সংখ্যা 4 আর ক্রমাঙ্ক 2। ইলেকট্রনের তো -1 আর এটা 0, আর এর তো কোনো কণা না, তাই কিছু বলার নেই। তা সবচেয়ে ভারী কোনটা, সবচেয়ে বেশি ভর সংখ্যা এর মধ্যে কোনটার আছে? না সবচেয়ে বেশি, এই পরের টপিক, সবচেয়ে বেশি ভারী কে? দেখো এটা এখানে 4 আছে, এখানে 0 আছে, আর এর তো কোনো প্রশ্নই নেই। তাহলে এটা হবে সবচেয়ে ভারী, এটা হবে মাঝারি, এটা হবে হালকা। কারণ এর তো কিছু নেই, এ তো কণাই নয়, এর তো পুরো ধরাছোঁয়ার বাইরে, কণাই নয়, এ তো কণা, তাহলে এর অল্প আধটু কিছু থাকবে। এর ভর সংখ্যা 0। অ্যাকচুয়ালি ভর সংখ্যা মানে ভর নয়, ভর সংখ্যা যার বেশি হয় তার ভরটাও বেশি হয়, দেখা গিয়েছে। এই ভর সংখ্যা মানে ভর নয়, কোনো দিন নয়। ভর সংখ্যা মানে ভর নয়, কিন্তু ভর সংখ্যা যার বেশি তার ভরও বেশি হয় সাধারণত। তাই বলছিলাম যে হিলিয়ামের ভর সংখ্যা বেশি, তাহলে তুলনামূলকভাবে হিলিয়ামের ভর বেশি হবে।
তো সবচেয়ে যদি বুঝতে না পারো তো মুখস্থ করো যে আলফা বিটা গামার মধ্যে সবচেয়ে বেশি ভারী হবে আলফা, মাঝারি ভারী হবে বিটা, আর একদম হালকা হবে, কোনো ভরই থাকবে না, কারণ ভরের কোনো কনসেপ্টই এর মধ্যে নেই, সেটা হচ্ছে গামা। এবার কার বেশি বেগ? দেখো যে বেশি ভারী হবে তার তো বেগ কম হবে, এটা কমন সেন্স, কারণ একটা ভারী একটা মোটা জিনিস, একটা ভারী জিনিস আসতে গড়াবে। তাহলে সবচেয়ে কম বেগ হবে আলফা, সবচেয়ে বেশি বেগ হবে গামা, আর মাঝারি বেগ হবে তোমার বিটার। তো এবার যার বেগ যত বেশি হবে, যেরকম বুলেটের বেগ খুব বেশি হয়, কিন্তু ফুটবলের বেগ অত বেশি হয় না। তাই ফুটবল কোনো কিছুকে ভেদ করে যেতে পারে না, কিন্তু বুলেট দেয়ালকে ভেদ করতে পারে, মানুষের শরীর এপার থেকে ওপার ভেদ করতে পারে। তো যার যত স্পিড হবে তার ভেদন ক্ষমতা তত বেশি হবে। যেরকম এটার ভেদন ক্ষমতা সবচেয়ে কম, কারণ স্পিড সবচেয়ে কম। এটার ভেদন ক্ষমতা, গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, আর এটার মাঝারি। এবার আয়নায়ন ক্ষমতা দেখো, এটার দেখো HE আছে, দেখো এখানে দেখো 2 আছে, আর এটা পজিটিভ তাই এখানে +2 লেখা আছে। আর এটা দেখো ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তাই -1 লেখা আছে। তাহলে এই দুজনের মধ্যে কার চার্জ বেশি হচ্ছে? এটা 2 হচ্ছে, এটা -1 হচ্ছে, এটা 2 হচ্ছে, এটা 1 হচ্ছে। প্লাস মাইনাসের উপর আমি গুরুত্ব দিচ্ছি না, আমি 2 না 1 তার উপর গুরুত্ব দিচ্ছি। এটা +2, এটা -1, তো +2 মানে এটা 2 তো আলটিমেট, তাহলে এর 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 আয়নটা বেশি হচ্ছে, আর এর -1 তাহলে এর আয়নটা কম হচ্ছে। এইটা যুক্তি মনে রাখবে। তাহলে আয়নন ক্ষমতা কার বেশি? আলফার আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি, আর এর মাঝারি, কারণ এর -1, কিন্তু এর তো কোনো কণাই নয়, এর আয়ননের প্রশ্নই আসে না, তাই এর আয়নন ক্ষমতা সামান্য বা নেই বললেও চলে। এর আয়নন ক্ষমতা নেই বললেও চলে, এর মাঝারি আর এর সবচেয়ে বেশি। এর মাঝারি এর সবচেয়ে বেশি, আর এর একদম নেই বললে চলে বা সামান্য বললে চলে। বোঝা গেছে? এটা আলফা বিটা গামার বৈশিষ্ট্য, কীরকম কার কী গুণাগুণ আছে জানা গেল। এবার জানবো আলফা বেরোলে কী হবে আর বিটা বেরোলে কী হবে। এই যে বলছিলাম না আলফা বিটা বেরোলে স্টেবল হয়ে যায়, সংখ্যা কমে যায় কি বেড়ে যায় সেটা দেখো। ধরো এ আছে পারমাণবিক ভর সংখ্যা, আর বি আছে এই জেডটা আছে পারমাণবিক ক্রমাঙ্ক, একটা আলফা বেরোলো। বুদ্ধি করো তো বাবু, আলফা মানে কি অ্যাকচুয়ালি? আলফা মানে অ্যাকচুয়ালি হিলিয়াম। তাহলে একটা আলফা বেরোলো মানে হিলিয়াম বেরিয়ে গেল, তাহলে ওপর থেকে 4 কমে যাবে, নিচে থেকে 2 কমে যাবে। বুঝতে পেরেছো আশা করি, যে একটা আলফা বেরিয়ে গেল মানে এটা থেকে একটা হিলিয়াম বেরিয়ে গেল। সত্যিকারে হিলিয়াম যায় না, যেটা যায় সেটা হিলিয়ামের সঙ্গে তুল্য, তাই আমরা পড়ানোর সুবিধার্থে হিলিয়াম বলেই পড়াই। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভিতরে হিলিয়াম কী করে আসবে তোমরা ভেবে দেখো? নিউক্লিয়াসের ভিতরে হিলিয়াম আসতে পারে নাকি? হিলিয়াম তো নিজে একটা মৌল, আর নিউক্লিয়াসের মধ্যে আরেকটা মৌল কী করে থাকবে? নিউক্লিয়াসের মধ্যে আরেকটা মৌল থাকে, এরকম কেউ কখনো শুনেছো নাকি? তাহলে আমরা যেটা বের হয় সেটা হিলিয়ামের সঙ্গে তুল্য, তাই এই কথাটা বলে থাকি আমরা, আমাদের পড়ার সুবিধার জন্য বলি। তাহলে এই যে আলফা বেরোচ্ছে, তাহলে মানে একটা হিলিয়াম বেরোচ্ছে, হিলিয়ামের ভর সংখ্যা 4, দেখো 4 বিয়োগ হয়েছে, ভর সংখ্যা 4 আর পারমাণবিক ক্রমাঙ্ক 2, দেখো 2 বিয়োগ হয়েছে। এবার পড়াবো বিটা। যদি বিটা বেরোয় তাহলে কী হবে? বিটা বেরোচ্ছে, বিটা মানে অ্যাকচুয়ালি কি? ভর সংখ্যা 0 আর এটা -1, তাহলে এ থেকে 0 বিয়োগ হলো, এ থেকে 0 বিয়োগ করলে কত হয়? এ থেকে 0 বিয়োগ করলে এ থাকে পড়ে, তাই আলটিমেট কিছু হচ্ছে না। এ থেকে 0 বিয়োগ করলে এ থাকে, তাই দেখো বিটা বেরোলে দেখো এতে কোনো চেঞ্জ হয়নি। এটা মুখস্থ করতে হবে, পরীক্ষায় অঙ্ক পড়ে। কিন্তু এখানে দেখো +1 হয়েছে, এখানে +1 হয়েছে, দেখো ভালো করে দেখো এটা -1 আছে, তাহলে একটা বিটা চলে গেলে লোকে কী অঙ্ক করে? কেউ চলে গেল, কমে গেলে লোকে বিয়োগ অঙ্ক করে। তাহলে -1 আছে, আবার ফের একটা মাইনাস করা হচ্ছে, তাই মাইনাসে +1, এই কারণে জেডের সঙ্গে এখানে +1 করা হয়েছে। আমি জানি না কজন এই জায়গাটা কজন বুঝতে পেরেছো। বুঝতে না পারলে মুখস্থ রাখো যে আলফা বেরোলে এইটা হয় ফর্মুলা, ওপর থেকে 2 কমবে, ওপর থেকে 4 কমবে, নিচে থেকে 2 কমবে, এইভাবে মুখস্থ করো। ওপর থেকে 4 কমবে, নিচে থেকে 2 কমবে আলফা বেরোলে। আর বিটা নির্গত হলে ওপর থেকে কিচ্ছু কমবে না, কিচ্ছু বাড়বে না, উল্টে নিচে থেকে একটা বেরিয়ে যাবে। আমি জানি না তোমরা কজন এই পড়াটা কতটা বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারলে এই অঙ্কটা এবার করে দাও। U 238 আছে এবং নিচে 92 আছে, পারমাণবিক ক্রমাঙ্ক 92, ভর সংখ্যা 238, 8খানা আলফা বেরিয়েছে আর
ছখানা বিটা বেরিয়েছে, আগে তোমরা আলফাটা বের করে নেবে, তারপরে ছখানা বিটাকে বের করবে, করে বলো যদি ওয়াই পড়ে থাকে তাহলে সেই ওয়াইয়ের এখানে কত বসবে আর এখানে কত বসবে তোমরা করে পাঠাও। ক্লাস এখানে এন্ড করছি, তোমরা এটা করে উত্তরটা গ্রুপে পাঠাও। তোমরা বলতে পারো একেবারে যে স্যার এ ইকুয়াল টু এত হবে আর স্যার জেড ইকুয়াল টু এত হবে, তোমরা বলতে পারো। এই এ ইকুয়াল টু আলটিমেট কত থাকবে, 8টা আলফা আর 6টা বিটা বেরোনোর পরে। একটা আলফা বেরোলে কী করতে হয় এখানে শিখিয়েছি, তাহলে 8টার জন্য করবে, আর একটা বিটা বেরোলে কী করতে হয় সেটা এখানে শিখেছি, 6টার জন্য সেটা করবে, করে নিয়ে আমাকে জানাবে। তোমরা এ কত বেরোয় বের করবে আর জেড কত বেরোয় বের করবে, এটা তোমাদের কাজ দিলাম, এক্ষুনি করে দেখাও। আর ক্লাসে কি বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি সবাই কমেন্টের মাধ্যমে জানাবে বা গ্রুপে জানাবে। এখানে ভিডিও এন্ড করছি।